সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইসিটি ক্লাসের তৃতীয় পর্বের সংখ্যা পদ্ধতির তৃতীয় পর্বের ক্লাসে। সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস। দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। এই প্রকারভেদের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম কিভাবে সংখ্যাগুলো দশমিক পদ্ধতিতে পাই, কিভাবে বাইনারি আসে, কিভাবে অক্টাল সংখ্যা আসে, এরপরে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি পাই। এই সংখ্যা পদ্ধতির প্রকারভেদের আলোচনার পরে আজকের যে আলোচনা, এই আলোচনাটা আমরা করব সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি। শুরুতেই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি নিয়ে আলোচনা করি। বেজ বা ভিত্তির ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যাটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারবো। সাপোজ এইটা একটা সংখ্যা, এই সংখ্যার নিচে সাফিক্স হিসাবে এটাকে আমরা যদি 10 ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে দশমিক। আর একটা জিনিস জেনে রাখি, দশমিকের ইংরেজি কিন্তু ডেসিম্যাল। বই পুস্তকে অনেক জায়গাতে এই ডেসিম্যাল কথাটা বাংলাতেও লেখা আছে। তাহলে কোনো কিছুর পার্শ্বে যদি এখানে 10 লিখি তাহলে সেটা হচ্ছে দশমিক। আবার এই সংখ্যার পার্শ্বে যদি এখানে 8 লিখি তাহলে এটা হবে অক্টাল। এবং এই সংখ্যাটির পার্শ্বেই নিচে সাফিক্স হিসাবে যদি এখানে 16 লিখি তাহলে সেটা হবে হেক্সাডেসিমাল। আবার কোনো সংখ্যা এটা যদি 2 লিখি তাহলে সেটা হবে বাইনারি। তাহলে এটা হলো দশমিক, 10 থাকার কারণে দশমিক, 8 থাকার কারণে অক্টাল, 16 থাকার কারণে হেক্সাডেসিমাল এবং এখানে বেজ 2 থাকার কারণে এটা হচ্ছে বাইনারি। কোনো সংখ্যার বেজ বা ভিত্তি এটা অবশ্যই নিচে সাফিক্স হিসাবে ডান পার্শ্বের সাফিক্স অর্থাৎ নিচে হিসাবে লিখতে হয়। যে কোনো কিছুর ডান পার্শ্বে নিচে যদি আমরা কোনো সাফিক্স হিসাবে লিখি সেটাকে আমরা বেজ বা ভিত্তি বলবো। এবারে বেজ বা ভিত্তির পরে আমরা আলোচনায় আসব সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমরা জানি সংখ্যা পদ্ধতি মোট যে 4 প্রকার, এই 4 প্রকার থেকে প্রথমে আমরা ডেসিম্যাল এখানে লিখি, ডেসিম্যাল। এই ডেসিম্যাল সংখ্যাটিকে আমরা রূপান্তর করব। ডেসিম্যালকে আমরা কয়েকটি ভাগে, এইটা ডেসিম্যাল সংখ্যা, এটাকে প্রথমে আমরা নিয়ে যাব বাইনারিতে, এরপরে এটাকে নিয়ে যাব অক্টাল, এরপরে এটা নিয়ে যাব হেক্সাডেসিমাল। তাহলে ডেসিমাল থেকে আমরা এবারে সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমরা কি করব, ডেসিমাল থেকে বাইনারিতে যাব, ডেসিমাল থেকে অক্টালে যাব, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব। যখন শুরুতে আমরা এই ডেসিমাল থেকে বাইনারি এই বিষয়টা যাই, যখন যে কোনো যদি ডেসিমাল থেকে বাইনারিতে যাই তাহলে ডেসিমাল মানে দশমিক, বাইনারিতে 2 ভিত্তিক, বাইনারি মানে 2 ভিত্তিক সংখ্যা। এখান থেকে এখানে যদি যাই তাহলে বাইনারির বেস দ্বারা ওই সংখ্যা পদ্ধতিকে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কতগুলো শর্ত সাপেক্ষে প্রথমে এটাকে আমরা এই শুরুতে 13 যেটা দেখছিলাম এটাকে বাইনারির পদ্ধতির বেস বা যেমন 2, সুতরাং এখানে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা যদি আমরা ভাগ করি 6 পাবো এবং এখানে অবশিষ্ট পাবো 1। এরপরে এই 2টাকে আবারও 6কে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে 3 পারবো। এই জায়গাতে আমাদের ভাগশেষ থাকবে 0। আর এই জায়গাতে আবারও 2 দ্বারা ভাগ করব, এখানে 1 হবে, এখানে ভাগশেষ থাকবে 1। আবারও 2 দ্বারা ভাগ করব। এখানে একটা শর্ত, বিষয়টা বুঝতে হবে, যদি যেটা দ্বারা ভাগ করব এবং যাকে ভাগ করব, যদি যাকে ভাগ করব সেটা যা দ্বারা ভাগ করব তার চাইতে ছোট হয় তাহলে সরাসরি এখানে 0 হবে। আর এই জায়গাতে এই 1টা এখানে যেটা থাকবে সেটা এই জায়গাতে অবশেষে চলে যাবে। তাহলে আমাদের আর 2 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এটাকে আমরা আর ভাগ করব না। এখন যদিও আমরা ভাগশেষ বা অবশিষ্ট যাই বলি না কেন, এইখানে আইসিটির ভাষায় এটাকে আমরা বলবো CARRYBIT, এটাকে আমরা বলবো ক্যারি। তাহলে এটাকে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এখানে নিচে থেকে উপরে সাজাতে হয়।
পূর্ণ সংখ্যা হলে এটা হবে MSB মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হবে LSB অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এখানে সবচাইতে বড় হবে নিচেরটা, সবচাইতে ছোট হবে উপরেরটা। আমরা জানি যে কোনো সংখ্যা লিখলে বাম দিকে যেই সংখ্যাটা যেটা থাকে সেটাকে আমরা বড় হিসেবে জানি। সুতরাং এই সংখ্যাটিকে আমরা সাজাতে পারবো 1 1 0 1 অর্থাৎ নিচে থেকে উপর দিকে সাজাতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এইটা হচ্ছে তোমাদের বাইনারি। আর কার থেকে পেলাম? এটা হচ্ছে দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারলাম। আশা করা যায় এই একই পদ্ধতিতে অন্য যে কোনো অঙ্কের ক্ষেত্রেও মেনে চলবে, একই পদ্ধতিটাই মেনে চলবে। এবারে পূর্ণ সংখ্যার থেকে আমরা আসি ভগ্নাংশ। আশা করি এই একটা উদাহরণ থেকে তোমরা যে কোনো অঙ্কগুলোই করতে পারবে। তারপরেও আমি আর একটা পদ্ধতি একটু দেখানোর চেষ্টা করি। আরেকটা, সাপোজ এই জায়গাতে 21কে যদি এই জায়গাতে দশমিক হয়, তাহলে এইটাকে আমরা বাইনারিতে নিয়ে গেলে আমি কত কি করতে পারবো? তাহলে 21কে আমরা ভাগ করব 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে এখানে 10 হবে, আর এখানে অবশিষ্ট থাকবে 1। এখানে আবার 2 দ্বারা ভাগ করলে 5 হবে, এই জায়গাতে 0। এখানে আবার 2 দ্বারা ভাগ করলে কত? 2 হবে, এই জায়গাতে হবে 1। তা এরপরে আমাদের আবারও 2 দ্বারা ভাগ করলে আমাদের এখানে 2 1কে 2 0। এখানে আবারও 2 দ্বারা ভাগ করলে এখানে 0, এই জায়গাতে হবে 1। এখানে আবারও 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এই মানটা পাবো, মানটা যেটা পাবো। এবারে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচে থেকে উপরের দিকে সাজাবো, কারণ এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB। তাহলে MSB থেকে LSB, তাহলে এই জায়গাতে 21কে আমরা যদি দশমিকে নিই তাহলে আমরা এখানে পাবো 1 0 1 0 1, অর্থাৎ নিচে থেকে আমরা সাজাবো। এইটাই হচ্ছে বাইনারি, 21-এর বাইনারি এর মান। আচ্ছা, এভাবে আমরা যে কোনো সংখ্যা থেকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। যখন দশমিক থেকে বাইনারিতে যাব তখন বাইনারির বেস ধারা এখানে ভাগ করব। এবারে আমরা আসি ভগ্নাংশর ক্ষেত্রে। যদি ভগ্নাংশর ক্ষেত্রে দশমিক থেকে বাইনারিতে যাই তাহলে কি মানটা ব্যবহার করতে পারবো? সাপোজ এখানে দশমিক পয়েন্ট হচ্ছে 25, এখানে 13.25, এটা যদি দশমিক হয় এখান থেকে বাইনারিতে আমরা কিভাবে যেতে পারবো? এই বাইনারিতে যাওয়ার পদ্ধতি আমরা 13টাকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওইভাবে ভাগ করে আমরা লিখব। আর এখানে পয়েন্টটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? তাহলে পয়েন্টের ক্ষেত্রে আমরা একটা নিয়ম মেনে চলবো, সেটা হচ্ছে যদি আমরা ছক না করে এভাবে যদি আমরা লিখি তাহলে এখানে হবে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ। এখানে টান দিব, এই জায়গাতে 0.25, এইবারে ওই 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে 0.50 আসবে। এটাকে আবারও যদি 2 দ্বারা গুণ করি তাহলে 1.00 আসবে। এই ক্ষেত্রে আমাদের হবে কি উপরের সংখ্যা, অর্থাৎ এইটা হচ্ছে MSB আর এইটা হচ্ছে LSB। আমরা জানি যেটা MSB সেটাকে আগে লিখতে হয়। তাহলে 13-এর আমরা 13.25, এটা যখন দশমিক ছিল তখন আমরা এটা পাইছিলাম, এটা হচ্ছে মানে 13 এর বাইনারি। এখানে পয়েন্ট আমাকে দিতে হবে। এবারে 01 এইটা হচ্ছে তার বাইনারি মান। সুতরাং এভাবে যে কোনো সংখ্যাটাকে আমরা ক্যালকুলেটারের মাধ্যমে এই ব্যবহারটা করতে পারি। তবে শর্ত, ক্যালকুলেটার যখন চাপবো তখন এখানে যেন 0.50 চাপা হয়, 0.50 গুণন 2। যদি কোনো কারণে এখানে 1.50 আসে তাহলে 1টাকে ক্যালকুলেটারে লেখা যাবে না। অর্থাৎ আগে থেকে যেটা করি ওটাকে 2 দিয়ে বারবার গুণ করলে এটা কিন্তু সঠিক মান আসবে না। এই গেল আমাদের বাইনারি থেকে দশমিক থেকে বাইনারিতে যাওয়ার উপায়।
এবারে আমরা আলোচনা করি দশমিক থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়। একই পদ্ধতি, দশমিক থেকে যখন অক্টালে যাব তখন অক্টালের বেস দ্বারা ভাগ করতে হবে। সাপোজ এই জায়গাতে আমাদের 6469 এইটা হচ্ছে দশমিক মান, এখানে আমরা যাব হচ্ছে অক্টালে। অক্টালে যদি যাই তাহলে 469 এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। যেহেতু অক্টালে যাব, যার কাছে যাব তার বেস বা ভিত্তি দ্বারা এখানে ভাগ করতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ করলে আমাদের এই মানটা হবে 588 মানে 469 ভাগ 8 করলে আমাদের মানে 58 বার যাওয়ার পরে এখানে 5 অবশিষ্ট থাকবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, 5টা কীভাবে অবশিষ্ট থাকছে। তাহলে আমরা প্রথমে ভাগ করে নিব, নেওয়ার পরে এটা পাবো। এবারে আমরা করব কি, এই দুইটা গুণ করব। আমরা গুণ করব কি 58 গুণন 8, তাহলে এটার সাথে এটা গুণ করব, গুণ করে উপরেরটা আমরা বিয়োগ করব 469। বিয়োগ করলেই দেখা যাচ্ছে যে -5 আসবে। তো এখানে মাইনাসটার বিষয়টা নেই, যদি উপরেরটা বিয়োগ এই দুইটা গুণ করি তাহলে একই 5ই আসবে। সুতরাং এই বিষয়টা এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ। এবারে 8 দিয়ে যখন আমরা আবারও ভাগ করব তখন একটা মান পাবো কত, 7 8 56, এই 7 পাবো। এবারে 7 পাওয়ার পরে আমাদের অবশিষ্ট কত থাকবে, অবশিষ্ট থাকবে এখানে 2। এরপরে আবারও 8 দিয়ে ভাগ করব, ভাগ করার পরে আমরা এবারে গুরুত্বপূর্ণ বিষয়, এই 8-এর চাইতে যদি এটা ছোট হয় তাহলে নিশ্চিন্তে এখানে 0, এর এখানে যা আছে সেটা আমরা বসাবো। যেহেতু এই 8 দিয়ে আর যাবে না, সুতরাং নিচে আর ভাগ করার প্রয়োজন নাই, ভাগশেষ শূন্য আসা পর্যন্ত এই কাজটা আমরা করব। আচ্ছা, তো এবারে আমরা কি করব, এইটা হচ্ছে এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে এলএসবি, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে বড় সংখ্যাটা আমাদের সবসময় বাম দিকে থাকে। তাহলে আমরা 469 এটাকে যদি দশমিক হয় তাহলে আমরা এটাকে একটু নিচেই লিখি, তাহলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। 469 এটা যদি দশমিক হয় তাহলে 725 এটা হবে অক্টাল। এইভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে গেলাম, দশমিক থেকে অক্টালে গেলাম। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই দশমিক থেকে বাইনারি এবং অক্টালে যাওয়ার পদ্ধতিটা আমরা জানলাম। এর সাথে সাথে যদি দশমিক থেকে ভগ্নাংশের ক্ষেত্রে যদি দশমিক থেকে অক্টালে যাই তাহলে আগের যে পদ্ধতিটা করলাম সেই পদ্ধতিতে আমরা গুণ করতে হবে, ওই বেস বা ভিত্তি দ্বারা আমাদের গুণ করতে হবে। গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পাবো। সাপোজ এ জায়গাতে 32 এটা যদি দশমিক হয় তাহলে এখান থেকে যেটা অক্টালে যাব। এই অক্টালে গেলে কি করব, 32 দ্বারা আমরা গুণ করব। সেটা গুণ করার পরে গুণন 8, এটা হবে পূর্ণ সংখ্যা, পূর্ণ, আর এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে এই 3.32 গুণন 8 এটা করলে আমাদের পূর্ণ সংখ্যা আসবে হচ্ছে, এখানে আসে 2 আর এই জায়গাতে আসবে হচ্ছে 0.56। এখানে শর্ত এইটাকেই শুধু 8 দিয়ে গুণ করতে হবে, এটাকেও নট মানে দুইটা বাদ। তাহলে আবার নতুনভাবে তুলতে হবে 0.56 গুণন 8। 0.56 গুণন 8 যদি করি তাহলে পূর্ণ সংখ্যা আসবে 4 আর ভগ্নাংশ আসবে 0.848। এটাকে আবার 8 দিয়ে গুণ করব। এভাবে আমরা 8 দিয়ে গুণ করার পরে আমরা কি করব, এটাকে আবারও কত হবে, এখানে হবে 6 আর এটা হবে 0.72। এভাবে আমরা গুণ করতেই থাকব। গুণ করলে এটা মিলবে না, যদি না মিলে তাহলে সেই ক্ষেত্রে কি আমরা 3টা বা 4টা করার পরে আমরা সেভাবে উত্তর লিখব। তাহলে উত্তর কত হবে 0.32, এটা যদি দশমিক হয় পয়েন্ট। এবারে উপর থেকে যেহেতু এটা আমরা কি এমএসবি বলতেছি, মানে এই বিষয়টা, তার মানে উপর থেকে নিচে যদি ভগ্নাংশ হয়, আর পূর্ণ সংখ্যা হলে নিচে থেকে উপরে। তাহলে এখানে পয়েন্ট, অর্থাৎ আমরা আগে 0 দিতে পারি, 0.246
এখানে আমরা ডট ডট চিহ্ন দিব। ডট ডট চিহ্ন দিলেই স্যারেরা, যিনি অভিজ্ঞ স্যারেরা আছেন, ওনারা বুঝে নেবেন যে না এখানে সংখ্যাটা মেলেনি, সুতরাং আমাদেরকে এইভাবে ধারাবাহিকভাবে চলবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই সংখ্যা পদ্ধতির বেজ এবং রূপান্তরের ক্ষেত্রে আমরা কিভাবে দশমিক থেকে বাইনারিতে যেতে পারি, কিভাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে, ভগ্নাংশর ক্ষেত্রে কিভাবে, এবং কিভাবে দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে যেতে পারি, এই দুই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছো তাহলে তারা অবশ্যই উপকৃত হয়েছো, এবং আরও বাড়িতে আরও যে বইয়ে যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো দেখবে। দেখে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিলে আমি সেই মানে ক্লাসটা প্রয়োজনে আবারও নেওয়ার চেষ্টা করব। আর যারা এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা দয়া করে এই ইউটিউবটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে, এবং বেল আইকন বাটনে অল ক্লিক করলে পরবর্তী ক্লাসগুলো অটোমেটিক যাবে। আর এই ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবেই দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।